হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে 2023 সালে আমার দেখা টপ 15টা হিন্দি কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো। হিন্দি সিনেমা ডেফিনেটলি থাকবে, তবে একটা কাইন্ড অফ আ শর্ট ফিল্মও আমরা বলতে পারি। আলাদা করে কোন ক্যাটাগরির মধ্যে রাখবো, কোন ভিডিওর মধ্যে প্লেস করবো, এটা আমার মাথায় আসছিল না, যে কারণে এই ভিডিওতেই একটা পার্টিকুলার শর্ট ফিল্মকে আমি জায়গা দিয়েছি। কারণ আমার মনে হয় সেই শর্ট ফিল্মটা একটা নথিভুক্ত করা দরকার, মানুষ যেন ভুলে না যায়, বা যারা এখনো দেখেনি তারা যাতে একবার দেখবার সুযোগ পায়, আমি তাদেরকে মনে করিয়ে দেওয়ার কাজটা এখানে করছি। হতেই পারে যে টপ 15তে আমি যে সিনেমাগুলো রেখেছি হয়তো সেগুলোর মধ্যে অনেকগুলোকে আপনারা রাখলেন না, কয়েকটা সিমিলার হলো, কয়েকটা হলো না, আপনারা তো অন্য কোনো সিনেমাকে রাখবেন, বা আমার র্যাঙ্কিং যেগুলো হয়েছে হয়তো সেই সিনেমাগুলোকে আপনি রাখলেন যেগুলো আমি রেখেছি, কিন্তু র্যাঙ্কিংটা আপনার অন্যরকম। তো আমি চাইবো আপনারা টপ 5, টপ 10 বা টপ 15 যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে আপনারা সেই লিস্টটা প্রেজেন্ট করুন কমেন্ট বক্সে, সেক্ষেত্রে একটা আলোচনা করা যায়। টপ 15টা ছবির লিস্টে ঢোকার আগে কিছু বলিউড রিমেক নিয়ে কথা বলি। সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক বলিউড প্রত্যেক বছরই করে, এই বছরও কিছু ছবি এসেছে যেগুলো কিন্তু বেশ ভালো রিমেক ছিল। উদাহরণস্বরূপ অক্ষয় কুমারের সেলফি, কিংবা আরেকটা ছবি হচ্ছে আদিত্য রয় কাপুরের গুমরা। এই ছবিগুলো যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারে। যেহেতু এগুলো রিমেক ছবি, যে কারণে ভালো হওয়া সত্ত্বেও টপ 15টা লিস্টে আমি কিন্তু এই ছবিগুলোকে জায়গা দিতে পারলাম না। লিস্টে 15 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটা হচ্ছে কুত্তে, আসমান ভারদ্বাজের ছবি, বিশাল ভারদ্বাজের ছেলে। এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যদিও অনেকের ছবিটা খারাপ লেগেছে, কিন্তু পার্সোনালি আমার কিন্তু এই ছবিটা ভালো লেগেছিল। কারণ গল্পের মধ্যে যে ধরনের অনিশ্চয়তা ছিল, কিংবা যে ধরনের ডার্ক কমেডি ছিল, প্রত্যেকটা ক্যারেক্টার কখন কি করবে বোঝা যাচ্ছিল না, এবং ন্যারেটিভের যে স্টাইলটা, মানে যেভাবে গল্পটাকে একটা পর্যায় অবধি এগিয়ে নিয়ে গিয়ে আবার পাস্টে কি হয়েছে সেটাকে দেখিয়ে তারপরে একটা জায়গায় এনে জয়েন করা, কানেক্ট করা, এবং সেখান থেকে গল্পটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাওয়া, যেভাবে ক্লাইম্যাক্সটা হয়, এবং যেরকম একটা পলিটিক্যাল খোঁচা ছবিটার মধ্যে রয়েছে, সবকিছু মিলিয়ে এই ছবিটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছিল। 14 নম্বরে আমি লিস্টে রাখবো দ্য ভ্যাকসিন ওয়ার ছবিটাকে, বিবেক অগ্নিহোত্রীর ছবি। ছবিটা কিন্তু বেশ ভালো ছবি, বেশ কিছু জিনিস এমন দেখানো হচ্ছে যেগুলো রিয়েলিটি নয়, তিনি সবকিছুই সত্যি দেখান এরকমটা বলবার চেষ্টা করেন। তার এই কথাটা বলবার ক্ষেত্রে আমার সমস্যা রয়েছে, আমার ছবিটাকে নিয়ে কোনো সমস্যা নেই যদি সে বলে দেয় যেটা একটা ফিকশন, যার মধ্যে আমি 80% ট্রুথ দেখিয়েছি আর 20% আমি ড্রামা তৈরি করবার জন্য বিভিন্ন জিনিসপত্র অ্যাড করেছি, তাহলে আমার কোনো প্রবলেম নেই ছবিটার সঙ্গে। দ্য ভ্যাকসিন ওয়ার ছবিটা কিন্তু ভালো, আপনারা অবশ্যই দেখতে পারেন। 13 নম্বরে আমি রাখবো সত্য প্রেম কি কথা ছবিটাকে, কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানির ছবি। ছবিতে কার্তিকের যে ক্যারেক্টারটা, সেটাই এই ছবিটা ভালো লাগবার প্রধান কারণ। ছোট্ট ছোট্ট যে মোমেন্টসগুলো রয়েছে কিয়ারা এবং কার্তিকের মধ্যে, সেই মোমেন্টসগুলোতে কিন্তু কার্তিকের ক্যারেক্টারটার জন্য, বা কিয়ারার ব্যাপারে যখন আমরা ছবি শেষ ভাগে জানতে পারি, আমি স্পয়লার দিতে চাইছি না, সেখানে কিন্তু কিয়ারার ক্যারেক্টারটার জন্য ফিল করা যায়। আমার এই ছবিটা ডেফিনেটলি ভালো লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক ফিল্ম এই বছরের। 12 নম্বরে আমি রাখবো তু ঝুটি মে মাক্কার ছবিটাকে। এগেন একটা রোম্যান্টিক ছবি, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরের সিজলিং কেমিস্ট্রি, তাদের দুজনকে অসাধারণ দেখিয়েছে। রণবীর কাপুরের ফ্লার্ট করাটা, সেটা যে কোনো ছবিতে আপনারা দেখেন, রণবীরকে ফ্লার্ট করতে দেখলে ভালো লাগে। কমেডি ছবির মধ্যে রিয়েলি ওয়ার্ক করে, বিশেষ করে ক্লাইম্যাক্সটা খুবই ভালো লাগে। ক্লাইম্যাক্সটা সেখানে প্রচণ্ড হেসেছি আমি অডিয়েন্স হিসেবে, এবং রণবীর কাপুরের যে বন্ধুর ক্যারেক্টারটা যেটা বাস্সি প্লে করেছেন, সেই ক্যারেক্টারটা খুব ফানি ছিল। অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডটাই এখানে খুব ফানি ছিল, এন্টারটেনিং ছিল, এবং ছবিটার গানগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। 11 নম্বরে আমি রাখবো রকি আর রানী কি প্রেম কাহিনী ছবিটাকে। এগেন একটা এন্টারটেনিং ছবি, প্রেমের ছবি, যেখানে কমেডি রয়েছে যেটা রিয়েলি ওয়ার্ক করে। করণ জোহরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম তার কেরিয়ারে, টিপিক্যাল করণ জোহর ফিল্ম, যেখানে করণ জোহরের ছবি থেকে আপনি যা যা পান সেই সমস্ত কিছু আশা করতে পারেন, এবং করণ জোহর সম্পূর্ণরূপে সেগুলো ডেলিভার করে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল মেসেজ করণ জোহর গোটা ছবি জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটার জন্য একটা প্রবলেম ডেফিনেটলি হচ্ছে ছবিটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু করণ জোহর নিজের কেরিয়ারের শুরুর দিকে যে ভুলগুলো করেছে, স্টকিং ইত্যাদি তার বিভিন্ন ছবিতে দেখিয়েছে, সেগুলোকে নিয়ে সে তার বিভিন্ন ইন্টারভিউতেও কথা বলে, এবং তার ছবির মধ্যে এই যে তার ভুলগুলো, সেটা তার নিজের ফিল করা, সেগুলোকে তার ছবির মধ্যে শুধরে নেওয়া, সমাজের উন্নয়নের জন্য কিছু কথা বলা, একটা এন্টারটেনিং কমার্শিয়াল রোম্যান্টিক ছবির মধ্যে নাই করতে পারতো, না করলেও কোনো প্রবলেম ছিল না। ট্রেলার লেভেলে এই যে মেসেজগুলো দেওয়া হবে এটা কিন্তু বোঝা যায়নি, ছবিতে এটাই কিন্তু এক্সট্রা হিসেবে আসে, এবং তখন ছবিটা ভালো লাগতে শুরু করে। 10 নম্বরে আমি রাখবো নন্দিতা দাসের ছবি জিগ্যাটোকে। প্রথম কথা হচ্ছে এই ছবিটাতে যে ছোট্ট ছোট্ট মোমেন্টস রয়েছে, যেখানে গরিবতাটা তুলে ধরা হয়েছে একজন ডেলিভারি বয়ের, সেটা এত বেশি রিয়েল লাগে। কপিল শর্মার পারফরমেন্স এত ভালো, এই যে কপিল শর্মাকে দিয়েও একটা সিরিয়াস চরিত্র করানো যেতে পারে, এবং তারপরেও একটা ভালো ছবি অডিয়েন্সের জন্য তৈরি করা যেতে পারে, এই যে বিশ্বাসটা নন্দিতা দাসের একজন কমেডিয়ানের মধ্যে অ্যাক্টরটাকে খুঁজে বের করা, এটা ইটসেলফ প্রচণ্ড ভালো। ছবিটার মধ্যে কিছু সমস্যা ডেফিনেটলি ছিল, কিন্তু এই ছবিটা আমি তবুও বলবো দর্শকদের দেখা উচিত। 9 নম্বরে আমি রাখবো খো গায়ে হাম কাহা ছবিটাকে নিয়ে, যেটা রিভিউ কয়েকদিন আগে করলাম, যে কারণে বেশি কথা বলছি না। জোয়া আক্তারের যারা ফ্যান রয়েছে তাদের অবশ্যই দেখা উচিত। জোয়া আক্তার ছবিটা লিখেছে, সে পরিচালক নয়, জোয়া আক্তার এবং রিমা কাকতি লিখেছে, দুজনকে আমি হাইলি রেট করি। খুব ভালো একটা ছবি হয়েছে, ড্রামা খুব ভালো আমরা একটা হতে দেখতে পাই না। আনান্না পান্ডে, তাকে আমরা বাজে অভিনেত্রী মনে করি, সেও যে ভালো পারফরমেন্স দিতে পারে এটা কোথাও একটা এই ছবিতে কিন্তু দেখলে বোঝা যায়।
যায়। আদাস গৌরব, সিদ্ধার্থ চতুর্বেদী, তাদের যে বন্ধুত্বটা, তাদের যে পার্সোনাল ক্রাইসিস, সব কিছু কিন্তু ফিল করা যায়। এবং ছবিটা একটা খুবই উল্লেখযোগ্য বক্তব্য আজকের দিনে দাঁড়িয়ে তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার কি ইম্প্যাক্ট আমাদের লাইফে, সেটাকে নিয়ে মূলত ডিল করছে ছবিটা। এবং ড্রামা হওয়া সত্ত্বেও ছবিটা কিন্তু কোথাও বোরিং মনে হয় না। আমার জন্য কিন্তু ছবিটা প্রচন্ড এঙ্গেজিং ছিল। ড্রামা দেখার অভ্যেস থাকলে, যারা ভালো ড্রামা দেখতে চায়, গো ফর ইট। 8 নম্বরে আমি রাখবো ও মাই গড 2 ছবিটাকে। এটা একটা সেন্সিটিভ টপিকের সঙ্গে ডিল করে, একটা ট্যাবুকে নিয়ে ডিল করে, সেক্স এডুকেশনকে নিয়ে ছবিটা কথা বলে, কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করে, বিভিন্ন আনকমফোর্টেবল ইস্যুকে নিয়ে কথা বলছে, অথচ সেগুলো যেন হলে বসে অডিয়েন্সের কমফোর্টেবল মনে হয়, যেন তাদের অকওয়ার্ড না লাগে, ওয়ার্ড না লাগে, সেই ব্যাপারটাকে কোথাও একটা মেনটেন করেছেন রাইটিংয়ের মধ্যে ডিরেক্টর রাইটার। এই ব্যাপারটা ডেফিনেটলি প্রশংসনীয়। পঙ্কজ ত্রিপাঠীর পারফরমেন্স ভালো, অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো। বিশেষ করে ইন্টারভেল ব্লকেজটাতে অক্ষয়ের ওই পার্টিকুলার সিনটাতে কিন্তু কাজ আমার খুব ভালো লেগেছিল। এই ছবিটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন। আমার মনে হয় এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড দরকার। 7 নম্বরে আমি রাখবো সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিমাল ছবিটাকে। এই ছবিটাকে নিয়ে কথা বলতে গেলে আমার মনে পড়ে স্ক্রিন প্লের মধ্যে ছবিটাতে সমস্যা রয়েছে, কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা তো স্ক্রিন প্লে মানতেই যাননি। তিনি নিজের মতো করে একটা গল্প বলেছেন, যেখানে চিত্রনাট্য লেখার যে ব্যাকরণ, সেটাকে সম্পূর্ণরূপে তিনি ভাঙতে ভাঙতে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়েছেন। এবার সেখানে দাঁড়িয়ে স্ক্রিন প্লের কমপ্লেনটা মানে করলেও কার কাছে করব, করবার মতন নয়, কিন্তু ছবিটা কিন্তু এন্টারটেন করতে পারে। ছবিতে প্রচুর এরকম দৃশ্য রয়েছে যেগুলো ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে, রিয়েলি এন্টারটেন করে। অ্যানিমালের মতন এন্টারটেনিং ছবি এই বছর সিনেমা হলে আমি খুব কম দেখেছি। বেশ কিছু জায়গাতে আমার প্রচণ্ড হাসি পেয়েছে। রণবীর কাপুরের পারফরমেন্স ট্রিমেন্ডাস, ছবির গানগুলো অসাধারণ। আমার মনে হয় এগুলো এনাফ রিজন একটা ছবিকে টপ 15 লিস্টে রাখা। 6 নম্বরে আমি রাখবো কাঙ্কানা সেন শর্মার লাস্ট স্টোরিজকে। লাস্ট স্টোরিজে বেসিক্যালি 4টে গল্প দেখানো ছিল, যার মধ্যে একটা গল্প কাঙ্কানা সেন শর্মার ছিল। আমি সেটা আপনাদেরকে রেকমেন্ড করছি, আমি সেটাকে লিস্টে রাখছি। এমন একটা অদ্ভুত গল্প ছবিটার মধ্যে দেখানো হয়েছে, একটা অদ্ভুত সিচুয়েশন ছবিটার মধ্যে দেখানো হয়েছে। এবং মানুষের যে সেক্সুয়াল ডিজায়ার, সেটাকে মানে সেটা তো বিভিন্ন ফর্ম রয়েছে, আপনার আলাদা, আমার আলাদা, আরও 5 জনের আরও 5 রকম। তো সেগুলোকে এক্সপ্লোর করা, সেটার মধ্যে একটাকে এক্সপ্লোর করা হয়েছে এবং খুব ডিটেলভাবে এক্সপ্লোর করা হয়েছে এবং কমেডির থ্রু এক্সপ্লেন করা। ছবির মধ্যে কিন্তু প্রচণ্ড ডার্ক কমেডি রয়েছে। ছবিটা যে নোটে শেষ হয়, লাস্ট যে পার্টিকুলার সিনটা, সেখানে তিলোত্তমা সময়ের পারফরমেন্স জাস্ট অসাধারণ। আমি গল্প সম্পর্কে কিচ্ছু বললাম না, কারণ এটা খুব কম সময়ের একটা কাজ, বলে দিলে কি দেখবেন। আর টপ 5-এর মধ্যে এটাকে আরামসে রাখা যেত, এটাকে 1 নম্বর করে দেওয়া যেতে পারতো আমার লিস্টে, আমার মন চাইছিল। কিন্তু যেহেতু এটা একটা শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম নয়, যে কারণে এটাকে আমি টপ 5-এর মধ্যে জায়গা দিচ্ছি না। 5 নম্বরে আমি রাখবো সির্ফ এক বান্দা কাফি হে ছবিটাকে। মনোজ বাজপেয়ীর ছবি, এবং মনোজ বাজপেয়ীর ছবি মানে সবার আগে তার পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে। একটা রিয়েল লাইফ ইভেন্টকে নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। যে ধরনের সিনসিয়ারিটির সঙ্গে পরিচালক বিষয়টাকে ডিল করেছেন, এবং লাস্টে মনোজ বাজপেয়ীর একটা মনোলগ রয়েছে, সেটা এত বেশি ইম্প্যাক্টফুল, এত বেশি হার্ড হিটিং, এবং কোর্টরুম ড্রামাকে এত বেশি রিয়েলিস্টিকভাবে পরিচালক তুলে ধরেছেন, সেটা দেখবার মতন। মানে কোর্টরুম ড্রামা আমরা যেরকমটা ও মাই গড 2-তে দেখি বা জলি এলএলবি 2-তে দেখি, সেরকমভাবে আসলে তো কোর্টরুম ড্রামা হয় না। আসলে কে জিতছে কে হারছে এটা বোঝবার উপায় থাকে না, জাস্ট মামলা মোকদ্দমা চলতে থাকে, আর্গুমেন্ট চলতে থাকে দুজন লয়ারের মধ্যে, শুনানি চলতে থাকে। এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে, স্টিল ইট ওয়ার্কস। ড্রামা হওয়া সত্ত্বেও এটা প্রচণ্ড এঙ্গেজিং। 4 নম্বরে আমি রাখবো বাওয়াল ছবিটাকে। নিতেশ তিওয়ারি ছবির মধ্যে যেভাবে হলোকস্টের সঙ্গে একটা প্রেমের সম্পর্কের তুলনা করেছেন, এবং সেটার মাধ্যমে যে বক্তব্যটা, আফটার অল আমি এখন বলতে চাইছি না, কারণ ছবিটা দেখার এক্সপিরিয়েন্সটা আপনাদের সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, কিন্তু যে বক্তব্যটা পরিচালকের ছবির মধ্যে রয়েছে, এখানে যেরকম ফ্লডভাবে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সেই ক্যারেক্টারটাকে হিউম্যানাইজও করা হয়েছে। এরকম নয় যে ভিলেন করে দেওয়া হয়েছে, একটা গ্রেইশ এরিয়া মেনটেন করা হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে ক্যারেক্টারটার এই ভুলগুলো তার আপব্রিঙ্গিংয়ের মধ্যে রয়েছে, তার চিন্তাভাবনার মধ্যে ছোটোবেলা থেকে রয়েছে। মানে ক্যারেক্টারটা জেনে বুঝে এরকম খারাপ কাজকর্ম করছে, ব্যাপারটা সেরকম নয়। এবং যেরকম সাটেলটির সঙ্গে সম্পর্কটাকে বা জাহ্নবী কাপুরের দিকটাকে যে সহ্য করেই যাচ্ছে, সেগুলোকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, ছবিটা যেনোটা শেষ হয়, এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। 3 নম্বরে আমি রাখবো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটাকে। রানী মুখার্জির পারফরমেন্স এবং অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স। অনির্বাণ তো ভালো কাজ করেছেনই, রানী মুখার্জিও দুর্দান্ত। মানে রানী মুখার্জি এই ছবিতে যা পারফরমেন্স দিয়েছেন, সেটা এই বছরে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। আমি সমস্ত ভাষার কন্টেন্ট মিলিয়ে বলছি। রানী মুখার্জি যে অ্যাকচুয়ালিতে বাঙালি, বর্ন বাঙালি, যতই সেই ইয়াস্টাজের মালকিন হোক না কেন, তার মধ্যে ওই বাঙালি নারীর প্রত্যেকটা এলিমেন্ট যে মজুত রয়েছে, সেটা তার অভিনয়ের মধ্যে যেভাবে ফুটে উঠেছে। একজন মায়ের যে কষ্টটা, বাচ্চা তার থেকে দূরে হয়ে গেলে, সেটাকে ছবির মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে সেটা কোথাও একটা অডিয়েন্সকে ইমোশনালি হিট করে। আর ইমোশন একবার কাজ করা ছবির মধ্যে শুরু হয়ে গেলে ডেফিনেটলি সেই ছবি আপনার বহুদিন মনে থাকবে। এই ছবিটার ক্ষেত্রে আমার সঙ্গে সেই জিনিসটাই হয়েছে। 2 নম্বরে লিস্টে আমি রাখবো জওয়ান ছবিটাকে। অনেকেই বলতে পারেন যে এই লিস্টে অনেকগুলো ভালো ছবি রয়েছে, সবকটাকে টপকে গিয়ে জওয়ান 2 নম্বরে কী করছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, মাস ছবি তৈরি করা
এত এত দর্শককে, ছবিটা 1150 কোটির কাছাকাছি ব্যবসা করেছে, ওভারসিজে দুর্দান্ত কালেকশন করেছে, আমাদের বেঙ্গলে করেছে, সারা দেশ জুড়ে করেছে, সাউথে করেছে। এত ব্যাপ্তি ছবিটার, এত অডিয়েন্স পছন্দ করছে, দেয়ার মাস্ট বি সাম রিজন। একটা মাস ছবি বানানো এত ইজি নয়, একটা এন্টারটেনিং ছবি বানানো যেখানে কমেডি থাকবে, প্রেম থাকবে, অ্যাকশন থাকবে, বাবা থাকবে, ছেলে থাকবে, মানে দুটো প্রোটাগনিস্ট, তার সঙ্গে সঙ্গে দুটো হিরোইন, প্রত্যেককে ইকুয়ালি স্পেস দেওয়া, সেটা ইনক্রেডিবল। বিজয় সেতুপতি নিজের ক্যারেক্টারটার মধ্যে যেভাবে কমেডিটা এনেছেন, বিজয় সেতুপতি পারফরমেন্স জাস্ট ট্রিমেন্ডাস। এখানে শাহরুখ খানকে আমরা একটা নেভার সিন বিফোর অবতারে দেখতে পেয়েছি, অ্যাটলি তাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ব্যাপক, ফ্যান্টাস্টিক। আমরা হিন্দির অডিয়েন্সরা হিন্দি সুপারস্টারকে সেভাবে দেখতেই পাই না। ছবির মধ্যে যে ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট রয়েছে, বিভিন্ন রিয়েল লাইফের ইস্যুকে তুলে আনা এবং সেটাকে স্ক্রিন প্লের মধ্যে অ্যাড করা, একটা গোটা ছবি তৈরি করা, এটা কোয়াইট হার্ড। এবং শাহরুখ খানের মতন এত বড় একজন সুপারস্টার, সে এগুলোকে অ্যালাউ করেছে। সে নিজে একটা মানে ফোর্থ ওয়াল ব্রেক করে ডিরেক্টলি অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করছে, ভোট দেওয়া নিয়ে বক্তব্য রাখছে। ডেফিনেটলি এই ধরনের মাস ছবি আমাদের আরও বেশি হওয়া উচিত, মাস ছবি হলে এরকম হোক। এবং অনিরুদ্ধের বিজিএম যেটা ফ্যান্টাস্টিক ছিল, এবং জিন্দাবান্দা যে গানটা আমার প্রথমে ভালো লাগেনি, কিন্তু তার পরবর্তীতে আমি গানটা এনজয় করেছি, আজকে স্বীকার করছি। লিস্টে 1 নম্বরে থাকবে গুলমোহর ছবিটা, মনোজ বাজপেয়ী, শর্মিলা টেগোরের। আপনারা বুঝতেই পাচ্ছেন মনোজ বাজপেয়ী কি অসাধারণ কাজ করে যাচ্ছে, তার ফিল্মোগ্রাফিটা কত সুন্দর হচ্ছে, যে একটা বছরের টপ 5-এ লিস্ট করতে গিয়ে দুটো ছবি তার থাকছে। এই ছবিটার মধ্যে যে নুয়ান্স স্টোরি টেলিং দেখা যায়, যেরকম সাটেলটি ছবিটার মধ্যে রাখা হয়েছে, সেটা ইটসেলফ প্রচণ্ড ইমপ্রেসিভ। এটা কিন্তু একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ফ্যামিলি ড্রামা, কিন্তু যেভাবে কনফ্লিক্টগুলোকে ড্র করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে রিলেশনশিপ যেগুলোকে যেভাবে বিল্ড করা হয়েছে, তাদের মধ্যে সমস্যাগুলোকে কাউকে খারাপ কাউকে ভালো ওভাবে না রেখে প্রত্যেকটা ক্যারেক্টারকে গ্রে দেখিয়ে যেভাবে অডিয়েন্সের সামনে রাখা হয়, সেটা জাস্ট বিউটিফুল। এই ছবিটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ছবি। অনেকেই বলতে পারে, মানে অনেকে ভাবে যে ফ্যামিলি ড্রামা বোধহয় আমি খুব একটা এনজয় করি না, কারণ বাংলাতে খারাপ হয় ফ্যামিলি ড্রামা। জনরাটার সঙ্গে আমার কোনো প্রবলেম নেই। গুলমোহর দেখুন কি ফ্যান্টাস্টিক ছবি, ফ্যামিলি ড্রামা হলে এরকম হোক, হোমের মতো ছবি হোক, যদিও সেটা মালায়ালাম ছবি, তবুও জাস্ট কথায় কথা বললাম। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভালো। মনোজ বাজপেয়ীর পারফরমেন্স আপনারা জাস্ট গুলমোহরে দেখবেন, ছবিটা দেখুন আপনারা। টপ 15 লিস্টে আমি 12 ফেলকে রাখিনি, কারণ আমার মনে হয়েছে এই ছবিটা অন্য ছবিগুলোর থেকে অনেক অনেক বেশি এগিয়ে। আমার 1 নম্বর গুলমোহরের থেকেও অনেক বেশি এগিয়ে। 12 ফেলের ব্যাপারে আগামী বহু বছর কথা হবে। 1 কোটি প্লাস ওপেনিং নিয়ে 50 কোটি কালেকশন জাস্ট সব ছবি করতে পারে না, যেখানে মেন লিড বিক্রান্ত বাসে। কন্টেন্টে প্রচণ্ড বেশি দম থাকলে তবেই সেটা পসিবল। ছবিটা বিশ্বাস দিয়েছে ফিল্ম মেকারদেরকে যে ভালো ছবি বানালে অডিয়েন্স এখনও সেটাকে দাম দেবে। বিধু বিনোদ চোপড়া জাস্ট প্রমাণ করে রেখে দিয়েছেন ওল্ড ইজ গোল্ড। 12 ফেলের মতন ছবি শুধু 2023 না, হিন্দি সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক, আপনাদের অবশ্যই দেখা উচিত। আর স্পেশাল মেনশনে আমি দুটো ছবিকে রাখবো, একটা হচ্ছে মিশন রানীগঞ্জ অক্ষয় কুমারের ছবি, আর একটা হচ্ছে অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাম্মদ অনুরাগ কাশ্যপের ছবি। অনেকের ছবিটা ভালো লাগেনি, সেটা হতেই পারে, দেখুন কারণ ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার ছবিটা ভালো লেগেছে পার্সোনালি, যে কারণে স্পেশাল মেনশনে রাখছি। আপনারা একবার ট্রাই করতে পারেন ছবিটা। আর অনুরাগ কাশ্যপের কেনেডি ছবিটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু ছবিটা তো আসলে রিলিজ হয়নি জনসাধারণের জন্য, যে কারণে লিস্টে আমি রাখলাম না। কিন্তু কেনেডিকে যদি আমি লিস্টে রাখতে পারতাম, তাহলে কিন্তু টপ 15 খুব উপরের দিকে লিস্টে কেনেডি ছবিটা থাকতো। ভীষণ ভালো হয়েছে, যখনই আসবে না কেন ছবিটা আপনারা দেখার চেষ্টা করবেন। এবং 3 of Us বলে একটা ছবি নেটফ্লিক্সে রিলিজ করছে, যখন এই ভিডিওটা আপনারা দেখবেন তার আগে হয়তো 3 of Us এর রিভিউটা আমার চলে আসবে চ্যানেলে, কিন্তু 3 of Us ভালো হয়ে গেল, আমার কাছে রাখার সুযোগ থাকছে না। দেখা যাক 3 of Us কীরকম কী হয়। এটা ছিল আজকের ওভারঅল লিস্ট। আপনাদের কি মতামত, আপনাদের টপ 15টা কীরকম, ডেফিনেটলি আপনার সেটা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।